সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সার্চ বইয়ের 105 নাম্বার পৃষ্ঠা নিয়ে কথা বলবো। আমরা মুখস্থ নয়, ছবি, ছন্দ, কোড ও কৌশলের মাধ্যমে সাধারণ জ্ঞান আলোচনা করে থাকি। ধারাবাহিকভাবে আজকে আমরা ছবি এবং ছন্দের মাধ্যমে নদ-নদীর মিলনস্থল এবং মিলিত হওয়ার পর এদের নাম কি হবে সেই বিষয়টি আমরা ছবি এবং ছন্দের মাধ্যমে শিখতে চাই। এই জন্য আমরা একটা ছবি লক্ষ্য করি। এই মেয়েটির নাম হচ্ছে কসু। এ আমেরিকায় থাকে। তার মাকে জিজ্ঞাসা হলো কসু কবে আসবে। উত্তরে তার মা বলল কসু আজকাল আসবে। তাহলে এই যে কসু আজকাল আসবে, এই কৌশলটির মাধ্যমে আপনি খুব সহজে কুতে হচ্ছে কুশিয়ারা, কুতে কুশি আরা, সুতে হচ্ছে সুরমা। কসু এই নামটিতে আমরা দুইটি নদীর নাম পেয়ে গেলাম। কসু কুতে হচ্ছে কুশিয়ারা আর সুতে হচ্ছে সুরমা। কসু আজকাল আসবে, আসতে হচ্ছে আজমেরিগঞ্জ, আসতে হচ্ছে আজমেরিগঞ্জ, আর কালতে হচ্ছে কালিনী। তাহলে দেখুন কত চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম। তাহলে কুশিয়ারা এবং সুরমা নদী দুইটি মিলিত হয়েছে আজমেরিগঞ্জে। আজমেরিগঞ্জ হবিগঞ্জের একটি জায়গার নাম। তাহলে কুশিয়ারা এবং সুরমা কোথায় মিলিত হয়েছে? হবিগঞ্জের আজমেরিগঞ্জে, এবং মিলিত হওয়ার পর নাম ধারণ করেছে কালিনী। তাহলে আমরা শিখে ফেললাম কুশিয়ারা এবং সুরমা এই নদীটি মিলিত হয়েছে আজমেরিগঞ্জে এবং মিলিত হওয়ার পর নাম ধারণ করেছে কালিনী। তাহলে এটা আমাদের মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট আমরা এভাবে মনে রাখবো। তার মা কি বলেছে? তার মা বলেছে আমার মেয়ে কসু আজ অথবা কালের মধ্যেই চলে আসবে। তাহলে কুতে হচ্ছে কুশিয়ারা, সুতে হচ্ছে সুরমা, আসতে হচ্ছে আজমেরিগঞ্জ, কালতে হচ্ছে কালিনী। কুশিয়ারা সুরমা মিলিত হয়েছে আজমেরিগঞ্জ আর মিলিত হওয়ার পর নাম হয়েছে কালিনী। তবে এখানে একটা ছোট তথ্য দেওয়া আছে, তথ্যটি মনে রাখবেন। কালিনী এই নদীটি ভৈরব বাজারে এসে মেঘনা নাম ধারণ করেছে। অনেক পরীক্ষা আসে যে কালিনী নদী ভৈরব বাজারে এসে কি নাম ধারণ করেছে? মেঘনা নাম ধারণ করেছে। তাহলে আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা এই ছবিটির দিকে লক্ষ্য করব। দেখুন এই মেয়েটি কিভাবে দাঁড়িয়ে আছে। এই মেয়েটিকে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলো, আচ্ছা ভৈরব বাজার কোন দিকে? তখন এই মেয়েটা উত্তরে বলে এই বামে ভৈরব বাজার। দেখুন এই যে দেখিয়ে দিচ্ছে যে বাম দিকে ভৈরব বাজার। তাহলে বামে ভৈরব বাজার, এই নিমোনিক্সটি থেকে আপনি বাতে ব্রহ্মপুত্র আর মেতে হচ্ছে মেঘনা, বাতে ব্রহ্মপুত্র মেতে হচ্ছে মেঘনা, তার মানে ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজারে। তাহলে দেখুন এই যে ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে স্থল হচ্ছে ভৈরব বাজার, আর মিলিত হওয়ার পর নাম হয়েছে মেঘনা। আমরা এর আগে বলে দিয়েছি যে যেটা বড় নদী মিলিত হওয়ার পর সেই নদীর নামকরণ হয়ে যায়। ব্রহ্মপুত্র এবং মেঘনা এই দুটির মধ্যে বড় নদী কিন্তু মেঘনা, এই কারণে মিলিত হওয়ার পর মেঘনা নাম ধারণ করেছে। তাহলে কৌশলটি কি ছিল? মেটা বলছিল যে বামে ভৈরব বাজার, বামে বাতে ব্রহ্মপুত্র মেতে মেঘনা। তাহলে ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলনস্থল হচ্ছে ভৈরব বাজার, আর মিলিত হওয়ার পরে নামকরণ হয়েছে মেঘনা, যেহেতু ব্রহ্মপুত্র হচ্ছে মেঘনা বড় নদী। তাহলে যেটা বড় হবে সেটাই নামকরণ হবে মিলিত হওয়ার পরে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন পরে একটি নদীর মিলনস্থল এবং মিলিত হওয়ার পর কি নাম হয়েছে সেটা আমরা শিখবো। এটার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব, ব্রত থাকে চিকু। তো চিকু নামের একটা ছেলে, সে নিয়মিত ব্রত থাকে। তাহলে এই ছোট্ট নিমোনিক্সটি আপনি মনে রাখলে আপনি খুব সহজে বের করতে পারেন। ব্রত, ব্রততে ব্রহ্মপুত্র আর ততে হচ্ছে তিস্তা। ব্রত হচ্ছে ব্রহ্মপুত্র, ততে হচ্ছে তিস্তা। ব্রত থাকে কি? চিকু। চিকুতে চিলমারি, পুতে হচ্ছে কুড়িগ্রাম। অর্থাৎ ব্রহ্মপুত্র এবং তিস্তা এই নদী দুটি মিলনস্থল হচ্ছে চিলমারি কুড়িগ্রামে, আর মিলিত হওয়ার পর নাম হবে ব্রহ্মপুত্র। আমরা জানি তিস্তা নদীর চেয়ে ব্রহ্মপুত্র নদ বড়, যেহেতু যেটা বড় হবে নামকরণ সেটাই হবে। তিস্তার চেয়ে যেহেতু ব্রহ্মপুত্র নদী বড়, এই জন্য নামকরণ হবে ব্রহ্মপুত্র। তাহলে কৌশলটি কি ছিল? ব্রত থাকে চিকু। চিকু নামের একটা ছেলে কি থাকে? ব্রত থাকে। ব্রতে ব্রহ্মপুত্র, ততে হচ্ছে তিস্তা। ব্রত থাকে কি? চিকু। চিতে হচ্ছে চিলমারি, কুতে হচ্ছে কুড়িগ্রাম। অর্থাৎ ব্রহ্মপুত্র এবং তিস্তা মিলনস্থল হচ্ছে চিলমারি কুড়িগ্রামে, আর মিলনস্থলের পরে এদের নামকরণ হয় ব্রহ্মপুত্র, যেটা বড় নদী সেটাই নামকরণ হয়ে যায়। তিস্তার চাইতে যেহেতু ব্রহ্মপুত্র বড়, যেহেতু আমরা ব্রহ্মপুত্র মিলিত হওয়ার পর নামকরণ পেয়ে যাই। এই যে কৌশলগুলো, এই চমৎকার কৌশলগুলোর কিছু অংশ কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ আমাদের বইটি যে কেমন, প্রমাণের জন্য এই আলোচনাগুলো করতেছি। আর আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই সার্চ বইটি সংগ্রহ করে নিতে হবে। এটি সাধারণ প্রথাগত বইয়ের মতো নয়, ছবি, ছন্দ, কোড এবং কৌশলের মাধ্যমে খুব চমৎকার ভাবে সাজানো হয়েছে। অর্থাৎ যে বিষয়গুলো মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো আপনি এইভাবে ছবি, ছন্দ, কোড এবং কৌশলের মাধ্যমে খুব সহজে সাধারণ জ্ঞান শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।